উজানের পাহাড়ি ঢলে সিলেটে এখনও ডুবে আছে 7 উপজেলার বিস্তীর্ণ এলাকার সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতির মুখে অন্তত 5 লাখ মানুষ। খরা অনাবৃষ্টিতে মৌলভীবাজারে ব্যাহত চায়ের উৎপাদন, বাগানে মিলছে না কাঙ্ক্ষিত পাতা, বন্ধ বেশিরভাগ কারখানা। সংকট সমাধানে ভর্তুকির মাধ্যমে সেচ সুবিধার দাবি মালিকদের। এবং শেরপুরে হাতি তাড়াতে সীমান্ত জুড়ে ফের বৈদ্যুতিক বেড়া, নিরাপত্তা বলয়ে 8 কিলোমিটার। রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষকে কঠোর নজরদারির অনুরোধ এলাকাবাসীর। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেট ও সুনামগঞ্জের 3 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। এই মুহূর্তে সিলেটের সোবাহানি ঘাট এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির ও সুনামগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমেই যাচ্ছি ইকরামের কাছে। সবকিছু মিলে যদি বলি, এখনও যেই নদ নদীর পানিগুলো নামতে শুরু করেছে তা খুব ধীর গতিতে। কিছু সময় আগে সুরমা নদী পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে যে কানাইঘাটে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারা নদী অমলশিদে 100 মিটার উপর দিয়ে 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফেঞ্চুগঞ্জও প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব কিছু মিলে বলা যায় এই যে ধীর গতিতে পানি নামছে, এই কারণে মানুষের ভোগান্তি কমছে না। এই সিলেট নগরীর এই 15 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 15টি এলাকায় এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি বাড়লেই সিলেট নগরী পানিতে একেবারে ডুবে যায়। এর কারণটা হচ্ছে কি, সুরমা নদীর খনন কাজের জন্য দীর্ঘদিন থেকে বলা হচ্ছে 22 সালের ভয়াবহ বন্যার পর 23 সালে খনন কাজের কিছুটা শুরু হয়েছিল এবং 50 বছর পর সুরমা নদীর খনন কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে তা আবার বন্ধ হয়ে যায় এবং এই বন্ধ হওয়ার কারণেই এই যে পানিগুলো যেই উজান থেকে অর্থাৎ ভারত থেকে আসাম, মেঘালয় থেকে যে পানিগুলো বাংলাদেশে প্রবেশ করে, সেই পানিগুলো বাংলাদেশে প্রবেশ করার পর সুরমা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে, কুশিয়ারা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো কিন্তু মেঘনাতে গিয়ে নামতে পারে না। সুরমা নদীর মেঘনা অববাহিকা, সেই মেঘনা যাওয়ার আগেই যে বাধাপ্রাপ্ত হয়, এই কারণেই সেই জনপদে পানিগুলো প্রবেশ করে যায়। সেক্ষেত্রে এই যে জলাবদ্ধতা বা একটু বৃষ্টি হলেও বা উজান থেকে পানিগুলো নামার পরে যে সুরমা নদী বিপদসীমার উপরে উঠে যাওয়ার পরেই শাহজালাল উপশহর, সোভানীঘাট, 13 রতন কিংবা আরও যে সমস্ত জায়গা আছে, কালীঘাট, তালতলা, সব জায়গায় কিন্তু পানিতে একেবারে টইটুম্বর হয়ে যায়। অন্যদিকে একইভাবে 7টি উপজেলায় সেই ভারতীয় সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, প্রত্যেকটি উপজেলাই বন্যা দেখা দেয় এবং আকস্মিক বন্যায় এবার একটি ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে। মাত্র 2টা দিন পানির কারণে অনেক জায়গায় ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, জনপদ নষ্ট হয়ে গিয়েছে, অবকাঠামো নষ্ট হয়ে গিয়েছে। সব কিছু এগুলোর থেকে রক্ষা করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি, সবাই যারা বলছে, পানি বিশেষজ্ঞ যারা আছে, পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো শুরু করেছিল নদী খননে, সেই কাজগুলো যদি শেষ করা যায়, বিশেষ করে এই সিটি কর্পোরেশন এলাকার যেই নদীগুলো চলে গেছে সুরমায়, সেই খনন কাজ যদি শেষ করা যায়, তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাবে নগরবাসী। নতুবা প্রতি বছরই বা প্রতি বছরে 2 বা 3 বার করে এইভাবে পানি উঠতে থাকবে বর্ষার মধ্যে। মোটামুটি এই ছিল সিলেট নগরী এবং সিলেটের যে 7টি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। শহরের লঞ্চঘাট এলাকায়, এই লঞ্চঘাট এলাকা দিয়ে সুরমা নদী প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সুরমা নদী দিয়ে প্রবল স্রোতে পাহাড়ি ঢল নেমে আসছে এবং ভারতের পাহাড়ি ঢলে সয়লাভ হচ্ছে সুনামগঞ্জ। বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক। আসলে মানুষ যেটা বলছেন যে 22 সালের ভয়াবহ দুর্যোগের কথা এখনও তারা ভুলতে পারেননি। মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা সেদিন পানিতে তলিয়ে গেছিল পুরো সুনামগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলার প্রায় 25 লক্ষাধিক মানুষ। আপনারা যদি দেখতে পান, এই যে পাহাড়ি ঢল আসছে, এটা সম্পূর্ণ ভারতের পানি, এখানে বাংলাদেশের পানির কোনো ছোঁয়া নেই এবং পাহাড়ি ঢলের বৈশিষ্ট্য সেটা হলো কর্দমাক্ত পানি এবং ওই পানির সঙ্গে অনেক আবর্জনা ময়লা ভেসে আসে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে বিগত 8 দিন যাবৎ সুনামগঞ্জে পাহাড়ি ঢল এভাবে আসছে এবং পাহাড়ি ঢল এসে সুনামগঞ্জের হাওরগুলি ভরপুর করছে পানিতে। আপনি জানেন যে সুনামগঞ্জে প্রায় ছোটো বড় 137টির মতো হাওর ছিল। এগুলি দীর্ঘ 1 মাস পানি শূন্য অবস্থা থাকার পর এই গত 8 দিনে হাওরগুলিতে এখন পানি প্রবেশ করছে এবং হাওর
নদীগুলি তার স্বাভাবিক রূপ ফিরে পাচ্ছে। আপনারা যদি দেখেন এই নদীর উত্তর পাড়ে রয়েছে ইব্রাহিমপুর, অক্ষয়নগর এবং জগন্নাথপুর সহ বেশ কয়েকটি গ্রাম। এই গ্রামগুলির যে জনপথ বা সড়ক, যে গ্রামীণ যে সড়ক, সেটা অনেক অনেক নিচু লেভেলে পানি আছে। তারপরেও পানির যে এই প্রবাহের কারণে মানুষ অনেকটাই আতঙ্কিত হয়ে আছেন, কারণ 2022 সালের ভয়ানক বন্যার স্মৃতি তারা এখনও ভুলতে পারেনি। সেই বন্যার স্মৃতির কথাই বারবার মানুষ মনে করিয়ে দিচ্ছেন এবং এই পাহাড়ি ঢলের মানুষকে মনে করিয়ে দিচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে সব ধরনের বন্যা মোকাবেলার প্রস্তুতি তাদের রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে। খরা ও অনাবৃষ্টির কারণে এবছর ব্যাহত হচ্ছে চা উৎপাদন। বাগানে মিলছে না কাঙ্ক্ষিত পাতা, দু একটি ছাড়া বন্ধ বেশিরভাগ চা প্রক্রিয়াজাতকরণ কারখানা। সংকট সমাধানের সরকারি ভর্তুকির মাধ্যমে সেচ সুবিধার দাবি বাগান মালিকদের, আর সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। ছোট বড় পাহাড় টিলার উঁচু নিচু মাঠ জুড়ে চা বাগান। এসব বাগানে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার প্রয়োজন 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। অথচ মৌলভীবাজারে গত 1.5 মাসের বেশি সময় ধরে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ওঠানামা করছে। মাঝে কয়েকদিন বৃষ্টি হলেও তা অপ্রতুল। এ কারণে উৎপাদনের ভরা মৌসুমেও নেই কাঙ্ক্ষিত পাতার দেখা। বাগান মালিকরা জানান, গরম ও অনাবৃষ্টির পাশাপাশি কয়েকদিনের শিলাবৃষ্টির আঘাতে চা গাছের ক্ষতি হয়েছে। এছাড়াও দেখা দিয়েছে নানা রোগবালাই। অতি গরমের কারণে হেলোপেলটিস, মশা এবং রেড স্পাইডার প্রচুর আক্রমণ করতেছে, যার কারণে উৎপাদন হচ্ছে না। শিলাবৃষ্টিতেও কিন্তু চা গাছ এগুলা সেকশনগুলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলা রেশ কাটাতে হয়তো আমাদের মাসখানেক আরো লাগবে। পাতা তুলতে না পারায় বিপাকে পড়েছেন শ্রমিকরাও। আমরা 10 কেজি, 5 কেজি, 6 কেজি করিয়া পাতা দেই। আমরা এই রোজি তো আমরা ফুসে না। লাল বেমারি খাইছে, পোকা ধরছে, এখন আমরা সাফ করলে তো পাটি হইব। সংকট সমাধানে সরকারি ভর্তুকির মাধ্যমে সেচ সুবিধার দাবি বাগান মালিকদের, আর সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। এই খরাতে মোকাবিলার জন্য আমাদের ইরিগেশন করা দরকার। এর জন্য আমাদের ইরিগেশন আমদানি করতে হবে। সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে বসে আমরা কথা বলবো, আলোচনা করে আমরা আসলে এই সমস্যাগুলো সমাধানের আমরা চেষ্টা করব। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। সময় সংবাদ। শেরপুরে হাতি তাড়াতে সীমান্ত জুড়ে আবারও বৈদ্যুতিক বেড়া স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে। নিরাপত্তা বলয়ে এসেছে শ্রীবর্দী উপজেলার 8 কিলোমিটার এলাকা। রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষকে কঠোর নজরদারির অনুরোধ এলাকাবাসীর। শেরপুরের ঝিনাইগাতিতে গারো পাহাড়ের তাওয়াকুচা রেঞ্জে 2018 সালে 1.25 কোটি টাকা ব্যয়ে 11 কিলোমিটার জায়গা জুড়ে বসানো হয় বৈদ্যুতিক বেড়া। বন্য হাতি তাড়াতে সৌর বিদ্যুৎ চালিত এই বেড়ার মাধ্যমে প্রাথমিক সফলতা এলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তা অকেজো হয়ে যায়। সম্প্রতি এমন আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে শ্রীবর্দী উপজেলায়। 75 লাখ টাকা ব্যয়ে বালিজুড় রেঞ্জের দুর্গম পাহাড়ি এলাকায় বসানো হচ্ছে 8 কিলোমিটার বেড়া। তবে বন বিভাগের উদাসীনতায় প্রকল্পটিও যাতে ভেস্তে না যায় সেদিকে নজর দেওয়ার দাবি স্থানীয়দের। হাতিতে যাওয়া আশা করছে, তার দাদা যেমন ছিঁড়ছে এমনি রয়ে গেছে, কেউ আর ধরেও না, জয়েন্ট পয়েন্টে দেয় নাই। সকল দুর্বলতা দূর করে হাতির আক্রমণ ঠেকাতে বন বিভাগ কাজ করছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সোলার ফেন্সিং কাজ সম্পন্ন হওয়ার পর থেকে সোলার ফেন্সিং এর রক্ষণাবেক্ষণের কাজগুলো চলমান থাকবে। 8 কিলোমিটার বৈদ্যুতিক বেড়ার প্রতি 10 মিটার পর 10 ফুট উচ্চতার একটি করে খুঁটি এবং প্রত্যেক খুঁটিতে মোটা তারের 4টি সারি সহ থাকবে 3টি সুইচ রুম। সময় সংবাদ, শেরপুর। কোরবানির বাজার ধরতে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি থাকায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে 25টি ষাঁড় লালন পালন করছেন ময়মনসিংহ সদরের চর গোবিন্দপুর এলাকার খামারি আসাদুজ্জামান সোহাগ। চাহিদা বিবেচনায় তার খামারের সবগুলো গরুই দেশি প্রজাতির। হৃষ্টপুষ্ট করতে খাওয়াচ্ছেন সবুজ ঘাসসহ নানা পুষ্টিকর খাদ্য। বিভাগের অন্য খামারিরাও পরম যত্নে লালন করছেন কোরবানির পশু। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি সহ বাড়তি পরিচর্যার খরচের প্রভাব পড়বে হাটে। এ কারণে প্রত্যাশিত দাম পাওয়া নিয়েও আছেন দুশ্চিন্তায়। ঊর্ধ্বগতির খাবারের
এই কারণে আমরা এখন গরু পাইলে আসলে ওইভাবে আমরা লাভ করতে পারি না। আমাদের খাদ্যদ্রব্যের দাম যদি কিছু কমতি হয় অন্যান্য জিনিসের দাম, তো আমাদের রাখতে সুবিধা হয় আর কি। এবছরও ময়মনসিংহ বিভাগে চাহিদা মিটিয়ে 1,67,684টি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। পশুর সুরক্ষায় হাটে থাকবে বিশেষ সুরক্ষা ভেটেরিনারি টিম। খামারিদের জন্য রাখা হয়েছে অনলাইনে পশু বিক্রিরও ব্যবস্থা। যারা গরু বিক্রি করবে, যারা একটু সচেতন আছে, তারা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে তাদের গরুর ডেসক্রিপশনগুলি দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এইগুলো দেখে খামারিরা আকৃষ্ট হয়ে তাদের কাছ থেকে এই প্রাণীগুলি কেনার জন্য চিন্তা ভাবনা করছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় কোরবানির জন্য প্রস্তুত প্রায় 5,61,780টি পশু। গেল কয়েক বছরে কয়েক দফায় বেড়েছে গোখাদ্যের দাম, বেড়েছে ওষুধসহ চিকিৎসা খরচও। প্রান্তিক ক্ষুদ্র খামারেরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন খামার করা, যার ফলে আসছে ঈদে কোরবানির গরু কিনতে হবে গত বছরের তুলনায় 10 থেকে 15% বেশি দামে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভেঙে যাওয়ার পর করা হয়নি সংস্কার, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত নেত্রকোনার গাওয়া খালের সেতু। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে শিগগিরই নতুন সেতু নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। খালের উপর ভাঙা সেতু মাঝের অংশ দেবে গেছে, মাটি সরে মূল অবকাঠামো থেকে আলাদা হয়ে গেছে সংযোগ সড়ক। 2015 অর্থ বছরে নেত্রকোনার দুর্গাপুরের কাকইরগড়া ইউনিয়নের গোদারিয়া জয়নগর সড়কের গাওয়া খালের উপর 60 ফুট সেতু নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণের 1 বছর পরে ভেঙে যায় সেতুটি। বর্তমানে সড়কটি দিয়ে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বিশেষ করে কোনো কিছু পরিবহন ও যান চলাচল প্রায় বন্ধ। আর বর্ষা মৌসুমে খাল পারাপারে একমাত্র ভরসা নৌকা। এমনকি কোনো জনপ্রতিনিধি এই নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ তাদের। এই ব্রিজটা ভাঙার কারণে কোনো অবস্থাতে যাওয়ার সম্ভব হয় না। এই ছাত্ররাও যাইতে পারে না, আর মানুষ যে দুঃখ কষ্ট করতেছে ব্রিজটা না, তাহলে খুব কষ্ট করতেছে। কইছে বুড়াবুড়ির পরেই কইরা দেলবো, কিন্তু এখনো তারা কোনো কিছু করে না। তবে উপজেলা প্রশাসনের দাবি, বন্যার কারণে 2020 সালে ভেঙে যায় সেতুটি। শিগগিরই নতুন সেতু নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ইতিমধ্যে প্রকল্প প্রস্তাবিত হয়েছে এবং অতি অল্প সময়ে এটা টেন্ডার হবে এবং অল্প সময়ে নির্মিত হলে মানুষের অনেক উপকারে আসবে, যাতে জয়নগর এবং গোদারিয়া যাওয়ার মানুষের জন্য অনেক প্রাণের দাবি। এটা মাননীয় সংসদ সদস্য এটা বাস্তবায়িত করবে। গোদারিয়া জয়নগর সড়ক দিয়ে প্রতিদিন অন্তত 15টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, নেত্রকোনা। লিচু নিয়ে লোকসানের শঙ্কায় সুনামগঞ্জ ও জামালপুরের বাগান মালিকরা। সুনামগঞ্জে লিচু বাগানে চলতি মৌসুমে ভালো ফলন হয়েছে, তবে বিপত্তি বাঁধিয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। বাগান মালিকরা বলছেন, গত কয়েক বছরের বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ভাঙা রাস্তা দিয়ে পাইকাররা আসছেন না। এদিকে বৈরী আবহাওয়ায় ফলন বিপর্যয়ের মুখে জামালপুরের খামারিরা। তারা জানান, তীব্র গরমে মৌসুমের শুরুতে লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়। আর ব্যবসায়ীরা বলছেন, বাগান থেকে আগাম লিচু কিনে লোকসানের মুখে তারা। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 29 মে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উদযাপন করা হয়। এই আয়োজন করে সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন সিলেট অঞ্চল। দিবসটি উপলক্ষে সিলেট পিচ কিপার্স রান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।